কুরবান ভাইয়ের ভূতুরে ইউটিউব চ্যানেল থেকে আজকে একটা ভূতের গল্প সত্যকারের। আশা করি গল্পটি ভালো লাগবে। গল্প বলতে চলেছি আমি কুরবান, শুধুমাত্র আপনাদের সাথে। তবে চলুন গল্পটি শুরু করা যাক। আজকের গল্পর নাম হলো জঙ্গলের রাস্তায় ভূতের ছায়া। তো আমি তার মতন করে বলতে শুরু করি আমার এক মামাতো ভাইয়ের বন্ধুর সাথে এই ঘটনাটি। তবে তার মতন করে বলতে শুরু করি, আশা করি সবাই শেষ পর্যন্ত শুনবেন। তো একদিন আমি ঠিক করলাম যে বিকেলবেলা বাজারে যাব। বাজারে যাই আমি অনেক কিছু কিনে কাটে খাবো। অনেকদিন বাজারে যাওয়া হয় না, তো বাজারে যাই অনেক কিছু কিনে কাটে খাবো। তো আমি ঠিক করলাম, কিন্তু ধারে তো নেই টাকা, এখন কি করবো। হাফ বাজারে গেলাম, তারপরে হাফ বাজার হলো 200 টাকা। সেই 200 টাকা নিয়ে আমি চলে গেলাম বাজারে। বাজারে যাওয়ার পরে এখন সেই জায়গা প্রায় আমি অনেক কিছু খারাপ, যেরকম ভাজা, আবার সিপ, আবার অনেক কিছু, মানে অত বলাটা সম্ভব না। অনেক কিছু খাওয়া দাওয়ার পরে রাত্রিবেলা আস্তে আস্তে বাড়ি আসতেছি। একটু বেশি খাওয়া গেছে, আস্তে আস্তে বাড়ি আসতেছি জঙ্গলের রাস্তা দিয়ে। তো আসতে প্রায় ঘন্টাখানেক টাইম লাগে। আমি ভাবতেছি ঘন্টাখানেক করে না আইতে হাঁটতে সে মনে মনে একটা গান গাতে গাতে। তো আমি মনে মনে একটা গান গাতে গাতে যাচ্ছি। তো গান গাতে গাতে তো অবশেষে গান গাতে গাতে বাড়ি চলে আসি। বাড়ি আসার পরে আর কিছু খেলাম না, কারণ দোকান বাড়তি খাবার খেয়ে আর ভাত খাওয়ার টান নেই। তো আমি ভাত না খেয়ে ঘরে গেলাম। ঘরে যেয়ে এখানে হেলান দিয়ে মোবাইল টিপতে শুরু করলাম। মোবাইলে ভূতের গল্প শুনতেছি। ভূতের গল্প আমাদের খুবই ভালো লাগে, সেই ভূতের গল্প আমি শুনতে শুনতে কখন যে ঘুমায় পড়েছি আর আমার খেয়াল নেই। ঘুমায় পড়ার পরে ওই ফোনে ভূতের গল্প তো সারা রাত ধরে চলতেই গেলে আসে। দামি মোবাইল চার্জ থেকেও সেরকম সারা রাত ধরে চলতে গেলে। সকালবেলা হচ্ছে দেখি যে চার্জ মাত্র 15% রয়েছে, আর ওই ভূতে একই গল্প চলতেই গেলে আসে। এবার আমি তাড়াতাড়ি কী করলাম, ওইটা অফ করে দিয়ে ফোনটা চার্জে বসে দিলাম। এখন তো দামি মোবাইল, চার্জ হতে তো লাগবে কমসে কম নাহলে 3-4 ঘন্টা। এখন কি করব, 3-4 ঘন্টা অত সময় লাগবে না, তবুও হয়তো বললাম। এখন কি করব, এখন তো মোবাইল ছাড়া তো আর কোনো কাজও নেই, আজকে ছুটির দিন, কোনো কাজ বাজ নেই। তো ঠিক করলাম আমি তো বাইরে থেকে হাঁটে আসি, তো টাইমও যাবে, মানে সাহায্য হবে। তো বাইরে থেকে ঘুরতে গেলাম। আমাদের পাশে অনেক জঙ্গল, অনেক মাঠ ঘাট, অনেক কিছু রয়েছে। মেয়েরা বাচ্চারা খেলা করে, আবার অনেকে ঘোরাফেরা করে। তো আমিও এরকম ঘোরাফেরা করতেছি। ঘোরাফেরা করার পরে বাড়ি আসলাম প্রায় 1 ঘন্টা পরে। তো চার্জ দেয় কি 50 উঠেছে, 1 ঘন্টা তো 50 উঠে গেছে। তো আমি ভাবলাম 50 উঠেছে, তো 50 তো কিছু হবে না। তো আমি ওটা কী করলাম, গোসল করে নিলাম। গোসল করলাম পুকুরেতে। গোসল করার পরে এবার দুপুরবেলা খাওয়ার জন্য রাখ দিল। তো ডাল ভাত খাওয়ার পরে আমি একটু ঘরে এসে হেলান দিয়ে একটু ঘুমানোর চেষ্টা করলাম। খাওয়া দাওয়ার পরে একটু ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু আমার এমন অভ্যেস যে দিনই মানে কোনো সময় ঘুম আসবে না। যদি ক্লান্ত যদি না হয়, তার দিনই মানে কোনো সময় ঘুম আসবে না। যদি অতিরিক্ত ক্লান্ত না হয়, আমার কেউ জোর করে ঘুমাতেও পারবে না, ঘুম পাড়াতেও পারবে না। তো আমি ঘুমানোর চেষ্টা করলাম অনেক দূরে, ঘুমাতে পারলাম। পরে ওই ফেলে করতে ফোনের চার্জটা সম্পন্ন হওয়ার পরে ওদের আমি ফোন টিপতে শুরু করলাম। যখন বিকেল হলো, তখন আমি বাইরে বেরোলাম। বাইরে যা ফোন টিপতে করতে, হঠাৎ একটা কল আসলো। যে কলে বলতেছে যে এই পাশে আপনার প্রতিযোগিতা আসছে, যে আপনি অংশগ্রহণ করতে পারেন। তো আমি জিজ্ঞেস করলাম যে আপনি কে। উনি কলটা কাটিয়ে দিল, খালি জায়গাটার নাম দিয়ে দিল। মানে আমাকে যে বাজারে আমি গেছিলাম দোকানটা খাওয়া দাওয়া করতে, ওই বাজারের পাশে। তো আমার বলা হয়েছে যে রাত 9টার সময় যাতে। আমিও বলছি যে এত রাতে আবার কিসের প্রতিযোগিতা হবে। তো আমি বললাম তো ফোন টোন করেছে, তো যাই দেখি। কিন্তু যাই দেখি যে কেউ নাই। এবার আমি তো একটু ভয় কাজ করতে শুরু
করলো, আর একটু ই করলাম। কি হলো, এই মানুষটাকে আমার যে বোকা বানালো, সে বললো প্রতিযোগিতা আছে, এখন এই জায়গায় এসে দেখি কেউ নেই। তো আমি তো রাগ থাকবো না, বাড়ির মুখ ফিরে আসতে লাগলাম। দূরও আমি 1 নম্বরের বোকা, যে অচেনা একটা নাম্বার থেকে কল আসছে আর আমি চলে গেছি। তো আবার এই রাত 10টার সময় সে জঙ্গলের আমি রাস্তায়, এত রাতে আমি কোনো সময় আসিনি। সন্ধ্যার সময় ওই জঙ্গলে আমি বাড়ি ফিরে চলে গেছি। আসলে এখন রাত 10টার সময় হয়তো একটু কাজ করতেছে, কেন জঙ্গলের থেকে দূর দূরান্তে কোনো বাড়িঘর নেই, পুরো ফাঁকা। এটা যদি কেউ যদি কাউরে মাইরে ফেলায়, চিল্ললেও শুনতে পারে না। তো আমি ভয়ে ভয়ে আসতেছি, এখন কি করবো, বাড়িও তো ফিরতে হবে। আমি আটতে যখন জঙ্গলের যখন ধারে আসবো, তখন জঙ্গল থেকে কিরকম একটা শব্দ আসতেছে, কিরকম গুগানের শব্দ। তো আমি ভাবলাম গুগানের শব্দ না, কিছু একটা গুগানছে কোনো পশু পাখি। তাই জন্য সেরকম বার্তাটা দিয়ে আমি চলে গেলাম। কিন্তু আমার এটা স্মরণে আসেনি যে এত রাত্রি পশু পাখি বাজলেও এত রাত্রি তো জঙ্গলে ঘুমাবে না। যখন আমি জঙ্গলের ভিতরে ঢুকতে শুরু করলাম, তখন কিরকম মনে হলো কি, গাছের উপর দিয়ে কোনো একটা বাতাস চলে গেল, গাছের ডালমাল মরে উঠেছে। আমি গাছের দিকে লাইট করলাম, দেখি যে ডালমাল নড়তেছে, কিন্তু কোনো বাতাস নেই। তো ভয়টা একটু আমার ভিতরে আরও একটু বেড়ে গেল। এখন আমি কী করবো, ভয় না পেয়ে ভাবলাম যে হাঁটাই শুরু করে, যা হবে দেখা যাবে। যখন আমি সামনে যাবো, তখন মনে হলো তো জঙ্গলের ভিতর পেয়ে এরকম একটা গাছ মনে হচ্ছে কি কেরা ঝাঁকাচ্ছে। এই গাছ কেরা ঝাঁকাচ্ছে আর গাছের শব্দ আসতেছে। এই কথা একটা সমস্যা বেরোলো, গাছ আবার এত রাত্রে কেরা ঝাঁকাবে, কোনো বাতাসে কোনো নেই সেরকম যে গাছ চলবে। আর গাছ চলবে তো পানা হতো না, তো গাছ ঝাঁকা দিয়ে গেলে আসে একবারে। বাতাসে তো এতক্ষণ করে গাছ চলতে থাকে না, একটুখানি হয়ে আবার থেমে যায়। আর আমি তো ভয়তে জোরে হাঁটা শুরু করলাম। তো যখন সামনে যখন যাবো, হঠাৎ দেখলাম কি যে জঙ্গলের ভিতরে কি যেন একটা দাঁড়ায় রয়েছে, আফসা আলো পড়ছিল। তো আমি ওইটাকে লাইট করলাম, দেখি কি যেন একটা কালো মতন দাঁড়ায় রয়েছে। তো আমি প্রথমে ওইদিকে তাকালাম, মুখটা কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে না, মুখটা কিরকম ঢাকা, শুধু চোখগুলোই দেখা যাচ্ছে, কিন্তু চোখগুলো লাল, ভালোভাবে স্পষ্ট না। তো আমি এখন কি করবো, ভাবলাম কি ওনাকে ডাক দেবো। তো আবার পরে ভাবলাম ডাক দেওয়ার কারণে যদি কোনো ক্ষতি হয়, ওনার না তাকায় আমি হাঁটা শুরু করলাম। দেখি মানে পিছন মুখে তাকাইছি, দেখি ওই বিটাও আমাকে দেখি মানে আমার পিছন আসতেছে। আমি তো আরো একটু বেশি ভয় পেয়ে গেলাম, কি ব্যাপার, বিটাটা আমার পিছন আসতেছে দেখি। হঠাৎ তারপরে আবার জোরে হাঁটার পরে কিছুটা দূর যাওয়ার পর পিছনে টাকা দেখি বিটা দাঁড় নাই। এবার যেই সামনে টাকায় হাঁটতে সামনে দেখি বিটাটা দাঁড়াইছে। আমি তো অবাক যে এই বিটাটা আবার পিছনে ছিল, তা আবার সামনে আসলো কি বলি। তারপরে ওনার ধারে যাই বললাম কি, ভাই আপনি কে? উনি কোনো উত্তর দিল না। পরে যে ওনার হাত থেকে কিরকম গন্ধ বেরোচ্ছে, আরও কথা হলো উনি কিরকম ঘুম আসছে। পরে বললাম কি যে আপনার মুখটা খোলেন তো দেখি, আপনার মুখটা কিরা আপনি শিখতে পাই নাকি। উনি যখন মুখটা যখন আস্তে আস্তে আসছে, কেবল খালি নাকের থেকে উঠেছে, সেটা আমি দাঁতের ওই জায়গা দেখেই বেড়া অজ্ঞানে যার ইয়ে গেছিলাম। দেখি সে ঠোঁটের জায়গায় ঠোঁট নেই, ওই জায়গাতে দাঁত দেখা যাচ্ছে, আর দাঁতগুলো কি লম্বা, আর দাঁত দিয়ে রক্ত বেরোচ্ছে, দাঁতগুলো বিচ্ছিরি দেখতে, মুখটাও বিচ্ছিরি। পুরো যতক্ষণ বের করলো দেখি মুখ তো কি ভয়ানক বিচ্ছিরি একটা কালারে। এখন তো আমি ভয়তে দৌড়তেও পারতেছি না, দাঁড়ায়ও থাকতে পারছি না। এখন কী করো, দৌড়তে পারছি না, দাঁড়াতেও পারছি। পরে যে দেখি তো পায়ে তো শক্তি পাচ্ছে, কিন্তু দৌড়তে গেছি ওই মতো পিছনটা ভূতটা কাছে দাঁড়া। কারণ আমি তো ভয়তে আর দাঁড়াতে পারলাম না, আমি তো দৌড়লাম, কিন্তু ভূতটা আমার পিছনে ছাড়লো না, আমার পিছনে দৌড়তে শুরু করলো ভূতটা। ওরা দৌড়োয় না, ওরা হলো বাতাসে উড়ে আসে, আমার পিছনে দিতে শুরু করলো। এখন আমি চিন্তা করলাম এই জায়গাটা বাসা করতে মনে হয় আমি মনে হয় আজকে শেষ।
দৌড়তি যখন জঙ্গলের শেষ মাথায় আসবো তখন দেখি ওই বিটারা ওই জঙ্গলের শেষ মাথায় দাঁড়ায় গেছে। এবার আমি ভাবলাম আমার বেলুর রাস্তা পুরো বদলে গেছে, এখন আমি কি করবো? মাথার বুদ্ধি কাজ করানোর চেষ্টা করতেছি, মাথায় কোনো কাজ করতেছে না। বুদ্ধি আসার জন্য মাথা চুল করছে, তাও কোনো কাজ আসতেছে না। বুদ্ধিটা আমার দিকে এগোয় আসতেছে, হা করে মুখ হা করে, আর নখগুলো কি লম্বা লম্বা, ওইটা আমার দিকে ডাক করে এগোয় আসতেছে। মাথায় বুদ্ধি আসলো, ওর অ্যাঙ্গেলটা আমি দেখলাম, মানে ও কোন সরাসরি আসতেছে সেটা আমি দেখলাম কেউ সরাসরি আসতে। আমি ওর পাশ দিয়ে কাটায় দিলাম দৌড় উপর, ওই বুদ্ধ আমাকে পিছনে নিচ্ছিল, কিন্তু জঙ্গলের বাইরে ওরা আসলো না। পরে বাড়ি যেয়ে বাড়ির উঠোনের সামনে যে অজ্ঞানে পড়লাম। পরে সকালবেলা যখন জ্ঞান ফেললো, মানে ভোরে একটু জ্ঞান ফেলেছে, তো দেখি আমি সে উঠোনে পড়ে রয়েছি। বাড়ির লোক তাহলে এখনো কিছুই টের পাইনি যে আমি উঠোনে এসে অজ্ঞানে পড়ে রয়েছি। পরে যাই দরজায় যাই ঠক দিছি, তারপরে দরজা খুললো, ঘরে যে আমি অজ্ঞানে গেলাম আবার, কিছু টের পাইনি। পরে যাই যখন জ্ঞান পেলো তখন দুপুর হয়ে গেছে। পরে জিজ্ঞেস করলো যে কী হয়েছে, পরে যাই সব কিছু খুলে বললাম। এরপরে আমার জ্বর আসলো, ডাক্তার দেখাচ্ছে তবুও জ্বর ছাড়তেছে না। এক ডাক্তার সে আরেক ডাক্তারে জ্বর কিছুতেই ছাড়ার না। পরে যাই কী করলো, একটা কবিরাজ দেখালো, সেই কবিরাজ ঝাড়িয়ে দিল, ঝাড়িয়ে দেওয়ার পরে একটা তাবিজ দিল, বলো ওই তাবিজটা 1 মাস করে থাকবা, আর ঘরের বাইরে বেরোবা না। তিনি মানে একটু রাতে একটু কম বেরোবা, তা বেরোবা না, কিন্তু তিনি মানে একটু রোলি বেরোয়নি। তারপর পানি পড়া টড়া দিয়ে চলে গেল। এরপর কয়দিন রাতে না রাতে আমি সুস্থ হয়ে গেলাম। দর্শক বন্ধুরা, আমার মামাতো ভাইয়ের বন্ধুর গল্পটি এই পর্যন্তই ছিল। আশা করি গল্পটি আপনাদের দ্বারা ভালো লেগেছে। জানি যে সত্য ঘটনা এরকম ভয়ানক হয় না, সত্য ঘটনা অনেক ভয়ানক হয়, তবুও আমি সত্য ঘটনাটি বলার চেষ্টা করি। আশা করি ভালো লাগেছে। শেষ পর্যন্ত শোনার জন্য আপনার